হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সে সিসি 7 পেপারের সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশন নয়, কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় সেটাও তোমাদের আজকে আমি দেখিয়ে দেব। অর্থাৎ তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যারা পুরো ক্লাসটা দেখবে আশা করি তোমাদের সাপ্লি তো ক্লিয়ার হয়েই যাবে এবং তোমরা নম্বরটাও অনেক বেশি পাবে। আর এখান থেকে কমন আসবে এটুকু তোমাদের 100% শিওর করতে পারি, কারণ বিগত বছরগুলোও তোমরা দেখতে পারো আমি যা সাজেশন দিয়েছি তোমাদের সেখান থেকে 100% কেন তার বেশিই কমন তোমরা পেয়ে যাও। এবার তোমাদের বলি 2023 সালের প্রশ্নকে এবারের জন্য সবথেকে গুরুত্ব দিতে হবে। 2023 সালের প্রশ্ন থেকেই 60% প্রশ্ন তোলা হবে তোমাদের পরীক্ষার জন্য, এটা মাথায় রাখবে। এখানে 15 নম্বরে মডিউল 1 থেকে যেগুলো করবে, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটি মানে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি কেন্দ্রীয় ধারণা কি, সাম্প্রতিক সময়ে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে সন্ত্রাসবাদ কাকে বলে, সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসবাদ সম্পর্কে তোমার মতামত কি, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে একবিংশ শতাব্দীতে সন্ত্রাসবাদের বিভিন্ন প্রবণতাগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো। তারপর মডিউল টু থেকে বড় প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে ভারতের প্রতিবেশী নীতির পরিপ্রেক্ষিতে ভারত চীন সম্পর্কের সম্ভাবনা ও সীমাবদ্ধতা আলোচনা করো। আর সম্পূর্ণ সাজেশন আলোচনা করব তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তারপরে দেখো, তারপরে আছে ভারত মার্কিন সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই সম্পর্কের উন্নতিতে ও সীমাবদ্ধতায় সাম্প্রতিককালে গৃহীত যে কোনো দুটি পদক্ষেপ উল্লেখ করো। নেক্সট, প্রধানমন্ত্রী নেহরুর আমল থেকে প্রধানমন্ত্রী মোদির সময় পর্যন্ত ভারতীয় বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ ফলাফলগুলি চিহ্নিত করো। নেক্সট আছে একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের সম্ভাবনা ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, 1947 থেকে 1962 সালের সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে আছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূল নীতি, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তারপরে আছে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় পরিযায়ী সমস্যার মুখ্য কারণগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের কেন্দ্রীয় বিষয়টি আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। তারপরেই আছে আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উত্থাপনকারী ধারণা রূপে উন্নয়ন এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। উন্নয়নের গুরুত্ব। পরের প্রশ্ন দেখো মডিউল টু থেকে আছে বর্তমান সময়ে বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, ভারত বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে রাজনৈতিক মতাদর্শের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের বর্তমান বৈদেশিক নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত চীন সম্পর্কের প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন আছে বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কী। নেক্সট, চীন ভারত বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবারে প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখবে দেখো, আমাদের স্টাডি মেটেরিয়ালে কী পাবে, আমাদের স্টাডি মেটেরিয়ালে যত তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের এসএকিউ প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের
সমাধানও তোমরা পাবে। যেমন 2023 সালের প্রশ্নের সমাধান করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে, অর্থাৎ এসএকিউ যে প্রশ্ন আছে তার সম্পূর্ণ সমাধান পাবে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ। এবং দেখে নাও তোমরা এবারে যে কিভাবে গুছিয়ে একটা অ্যান্সার লেখা যায় পরীক্ষার জন্য। যেমন বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব, যেটা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আছে, প্রথম প্রশ্ন ছিল। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে, যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা এবং রাজনৈতিক অর্থনীতিতে ইমানুয়েল ওয়ালস্টাইনের প্রবর্তিত বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি একটি বৈপ্লবিক সংযোজন। 1974 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম তিনি গতানুগতিক রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বাইরে গিয়ে সমগ্র বিশ্বকে একটি অখণ্ড একক বা ইউনিট হিসাবে দেখার প্রস্তাব দেন। এই তত্ত্বের মূল কথা হলো, কোনো একটি নির্দিষ্ট দেশের উন্নয়ন বা অনুন্নয়ন সেই দেশের একক অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে বিশ্বজুড়ে বিস্তৃত পুঁজিবাদী অর্থনীতির কাঠামোর ওপর। ওয়ালস্টাইনের মতে ষোড়শ শতাব্দী থেকে ইউরোপে যে পুঁজিবাদী বিশ্ব অর্থনীতি গড়ে উঠেছে তা আজ সমগ্র বিশ্বকে গ্রাস করছে এবং এই ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। এবারে তত্ত্বটির কেন্দ্রীয় ধারণা। বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মূল ভিত্তি হল শ্রমের আন্তর্জাতিক বিভাজন এবং অসম বিনিময়। ওয়ালস্টাইন গোটা বিশ্বকে অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে তিনটি স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে কেন্দ্র, আরেকটা হচ্ছে পান্থ, আর আরেকটি হচ্ছে অর্ধপান্থ বা আধা পান্থ। কেন্দ্র বা কোরভুক্ত দেশগুলি হলো অর্থনৈতিকভাবে শক্তিশালী, প্রযুক্তিগতভাবে উন্নত এবং শিল্পোন্নত, যেমন আমেরিকা, পশ্চিম ইউরোপের দেশ, এগুলো। এরা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং প্রান্তীয় দেশগুলোর থেকে সস্তায় কাঁচামাল ও শ্রম সংগ্রহ করে। অন্যদিকে পান্থ বা পেরিফেরি দেশগুলো এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দরিদ্র দেশসমূহ মূলত কাঁচামাল রপ্তানিকারক এবং কেন্দ্রের শোষণের শিকার। এই দুইয়ের মাঝখানে থাকে আধা প্রান্ত বা সেমি পেরিফেরি, যারা কেন্দ্রের মতো শোষক আবার প্রান্তের মতো শোষিত হয়, যেমন ভারত, ব্রাজিল। আর এই তত্ত্বের কেন্দ্রীয় যুক্তি হলো, বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় প্রান্তীয় দেশগুলির উদ্বৃত্ত সম্পদ প্রতিনিয়ত কেন্দ্রের দিকে পাচার হয়, যার ফলে কেন্দ্র আরও ধনী হয় এবং প্রান্ত আরও গরিব দেশ হয়ে যায়। অর্থাৎ অনুন্নয়ন কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থারই একটি আবশ্যিক ফলাফল। তারপর সাম্প্রতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা দেখে নাও। এইভাবে তোমাদের জন্য একদম সহজ সরল ভাষায় উন্নত মানের নোটস তৈরি করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বরটা পেতে পারো। অবশ্যই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এমনকি পরীক্ষার রুটিনও পাবলিশ হয়ে গিয়েছে।